2,81,000 কিউসেক তারা বাড়তি সেখানে রিলিজ করেছে এবং সেটা পরিবহন করেছে। তাহলে এরকম একটা স্বয়ংসম্পূর্ণ, এখানে নতুন করে কিছু ডেভেলপ করার কিছু বেশি নাই, নতুন করে ইনভেস্টমেন্টের বিষয় নাই, এটা একটা আধুনিক বন্দর। কিন্তু ডিপি ওয়ার্ল্ড আমরা যেটা শুনতে পাই সেটা হলো যে আমিরাতের ওখানকার ওদের ওখানের একটা কোম্পানি, কিন্তু এই ডিপি ওয়ার্ল্ড আর আমেরিকার সাথে একটি সম্পর্কিত কোম্পানি। সেই আমেরিকার সাথে যে সম্পর্কিত কোম্পানি, তাদের বিশেষ করে তাদের নৌবাহিনীর বিভিন্ন ট্রেনিং গুলো এই ডিপি ওয়ার্ল্ড করে। এই যে নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল, বিশেষ করে আমাদের শুধু নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল চট্টগ্রাম বন্দরটা আমাদের হৃৎপিণ্ড, যেটা আবার প্রধান উপদেষ্টা এই হৃৎপিণ্ড শব্দটা উনি আবার ব্যবহার করেছেন। কি বিষয় কি যে এখন এটা যে খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেল, কেন এই বন্দর দিতে হবে? ওনার এই যে অন্তর্বর্তীকালীন সরকারের আওতার মধ্যে এটা পড়ে না, এইটা তার অন্তর্বর্তীকালীন সরকার এসেছে এই দেশে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য অবাধ নির্বাচন করার দায়িত্ব হলো তার মূল দায়িত্ব। তার আউট অফ রিচ, অর্থাৎ তার কাজের বাইরে, তার আওতার বাইরে এই কাজগুলোর মধ্যে তারা হাত দিচ্ছে। এটি তো আমাদের দেশের জন্য খুবই, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এটা খুবই ক্ষতিকর। পাশে রয়েছে নৌবাহিনীর সদর দপ্তর এখানে বিশাখা, আবার পাশে রয়েছে বিমান বাহিনীর ঘাঁটি এখানে রয়েছে। সবগুলো মিলে এটি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়বে। পরিষ্কার কথা, এটা আমাদের দেশের স্বাধীনতা, এইটার কোনো প্রয়োজন নাই। এবং সেই জন্য আমরা বাংলাদেশ কমিউনিস্ট পার্টি প্রথম থেকে এটার প্রতিবাদ করছি, কেন্দ্র থেকে চট্টগ্রামও সেটা ফলো করছে। এবং বাম জোট, আমরা যে বাম জোটে আছি সেই বাম জোটও এটার প্রতিবাদে সোচ্চার হয়েছে। দেশবাসীও এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে। বন্দরের যারা ব্যবহারকারী এবং বন্দরের যারা কি বলে যে শ্রমিক কর্মচারী, ওরাও এটাকে এটার বিরুদ্ধে প্রতিরোধ করে। আমরা মনে করি এখানে কোনো মধ্যস্বত্বভোগী কোনো প্রয়োজন নাই। এটা দেশি বিদেশি যাই হোক, কোনো মধ্যস্বত্বভোগীর দরকার নাই। বন্দরের আওতায়, বন্দরের ব্যবস্থাপনায় এই বন্দর চলা উচিত। এবং সেখানে যদি কোনো ত্রুটি, দুর্বলতা, দুর্নীতি, কারাপশন, অব্যবস্থা থাকে, সেটার জন্য মেজার নেওয়া দরকার। সেটা না নিয়ে এইটার অজুহাতে আমরা বিভিন্ন জনকে বন্দরকে প্রাইভেটাইজেশন করা, বন্দরকে অন্যদের হাতে ব্যবহার করতে দেওয়া, এটার বিরুদ্ধে আমরা মনে করি এটা জাতি দেশের জন্য কোনোভাবে মঙ্গলজনক নয়। এটা একটা দেশ বিরোধী, গণবিরোধী কর্মকাণ্ড। এই গণবিরোধী কর্মকাণ্ড থেকে সরকারকে অবিলম্বে তার সমস্ত তৎপরতা এখানে বন্ধ করা দরকার, এখান থেকে ফিরে আসা দরকার। বন্দরের জন্য এইটাকে আরো যদি গতিসম্পন্ন করতে হয়, তাহলে এই যে লাকসাম থেকে যে চট্টগ্রাম বন্দর যে ব্রড গেজ রেল লাইন, সেটি অবিলম্বে চালু করা দরকার। ব্রড গেজ রেল লাইনটা যদি চালু করা যায়, তাহলে এই এক ট্রেনেই প্রায় 150 কন্টেইনার চলে যেতে পারে। এই জায়গাটা এগুলো করা দরকার। এটাকে স্মুথ করার জন্য এই কাজগুলো করা দরকার। এখানে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা দরকার, এটার সাথে লিঙ্ক আপ যেগুলো। তারপরে ওয়াটার ট্রান্সপোর্ট, বেরিং এর ওয়াটারের দিক থেকে ওইটাকে বাড়ানো দরকার। রেলের কন্টেইনার সার্ভিসটা স্মুথ করা দরকার। আর বন্দরের ভিতরে অব্যবস্থা থাকলে সেটুকু সমাধান করা দরকার। এই যে আমরা এটা মনে করি, এই জায়গাটায় আমরা আপনাদেরকে বললাম। আর যেটা হলো এই বন্দরের বিষয়টা, কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন আমাদেরকে। এই এখানে স্বৈরাচারের বিরোধিতা করতেছেন, কিন্তু স্বৈরাচারের উদ্যোগগুলো আপনার বহাল রাখছেন। এটা তো কন্ট্রাডিক্টরি, সেলফ কন্ট্রাডিক্টরি। এই জায়গাটা আপনারা
অব্যাহত রাখছেন। তাইলে চট্টগ্রাম আমি আগে বলছি আমাদের মানে প্রস্তাবগুলো বলেছি, আপনারা এখানে যদি কোনো প্রশ্ন করতে চান করবেন, না আমি আবার করিডোরে চলে যাব। আচ্ছা করিডোরের বিষয়টা খুবই খুবই সেন্সিটিভ। এটা মানে বিশেষ করে আমাদের দেশে স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে জড়িত। এখানে রোহিঙ্গারা এসেছে সেই ৭৮ সাল থেকে কিছু কিছু আসা শুরু করেছে, এবং গত 2017 জুলাই মাসে এটি ব্যাপকভাবে রোহিঙ্গারা আমাদের দেশে অনুপ্রবেশ মানে করেছে। মানে বার্মা জান্তা অর্থাৎ বার্মা জান্তা সরকারের নিপীড়ন নির্যাতনের কারণে রোহিঙ্গারা এখানে আসতে বাধ্য হয়েছে। আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদেরকে মানবিকভাবে সহায়তা দিয়েছে, আশ্রয় দিয়েছে, সবকিছু খাদ্য, আশ্রয়, মানবিক সাহায্য সবকিছু তারা সেদিন দিয়েছে, এবং তারা তাদের অস্তিত্ব রক্ষা করার জন্য আমাদের দেশ তখন সহায়তা করেছে। আমরা তাদের মানবিক জীবন থেকে তারা মানবতা জীবন থেকে মুক্ত হোক, এটা আমরা চাই, এটা চাই। কিন্তু এখানে করিডোর দিতে হবে। করিডোরের কথা এখন যখন বিরোধীতে আসছে, এখন বলতেছে কি ত্রাণ চ্যানেল, ত্রাণ চ্যানেল, এটার সাথে এটার তফাৎ কি, এটা তো আমরা বুঝছি না, এদেশের মানুষও বুঝছে না। একটার সাথে একটা তফাৎ কি, সেম জিনিস ভুলে যাব না। কেন আমরা এটা বিরোধিতা করছি? আমরা দেখছি যে এখানে যদি করিডোর দেওয়া হয় তাহলে এখানে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপদগ্রস্ত হবে। কেননা বার্মা সরকারে এখনো জান্তা সরকার ক্ষমতা, জান্তা সরকারকে পাশ কাটিয়ে করিডোর দিতে গেলে দেশে একটা যুদ্ধ অবস্থা সৃষ্টি হবে। ওখানে ভারত কালাদান প্রজেক্ট আছে 300 কিলোমিটার, ভারতের $2.5 মিলিয়ন সেখানে ইনভেস্টমেন্ট আছে। কোথায়? রাখেন। চীনের সেখানে ইনভেস্টমেন্ট আছে, তার বিভিন্ন শিল্প জীবন সেখানে সে গড়ে তুলছে। চীনের সেখানে ওই যে আকিয়া বন্দরের ওখানে সিত্রি বন্দর এখন বলা হয়, সেখানে চীনের সামরিক উপস্থিতি আছে, সামরিক উপস্থিতি আছে যেটা আমরা জানি। এবং চীনের সেখানে তার মানে গ্যাস পাইপলাইন আছে তার, এবং এটা চীন এবং ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে এই করিডোর সম্পর্কিত, তাদের অস্তিত্বের সাথে এটা সম্পর্কিত। তাহলে ভারত, চীন এবং রাশিয়ার সাথেও বারবার গভর্নমেন্টের সম্পর্ক আছে। তাইলে এদেরকে পাশ কাটিয়ে কেন এই করিডোর আমাদের কাঁধের উপর নির্ভর করে দিতে হবে? আমেরিকান ডিজাইনে আমেরিকা সেখানে আমাদের ঢুকতে চাচ্ছে। চীনকে তারা তাইওয়ান, সাউথ চায়না সি, মালকা প্রণালী এই সবগুলো ব্লক করে চায়নাকে তারা ঘেরাও করতে চায়। আমেরিকান একটা ভূ রাজনীতি, ইন্দো প্যাসিফিক লাইনের একটা ভূ রাজনৈতিক বিষয় আছে। তো ওই ইন্দো প্যাসিফিক লাইনের ভূ রাজনীতির জায়গায় কেন বাংলাদেশকে আমরা ঢুকিয়ে দিচ্ছি? এটা তো আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য খুবই বিপজ্জনক এবং খুবই, আমি বলবো যে ভয়ঙ্কর একটা পদক্ষেপ এটা হবে। তাহলে কি হবে? ওদেরকে পাশ কাটিয়ে যদি আমরা এখানে চীন, ভারত, আমরা যেটা শুনতে পাচ্ছি চীন, ভারত, মায়ান সবগুলো তারা এই করিডোরের বিরুদ্ধে। চীনের সাথে ভারতের বিরোধ আছে বিভিন্ন বিষয়ে, কিন্তু এই পয়েন্টে আমরা যেটা শুনতে পাই যে তারা এই পয়েন্টে করিডোরের পক্ষে না। তাহলে এখানে যদি এদেরকে পাশ কাটিয়ে এটা করা হয় তাহলে তো ওইখানে রোহিঙ্গারা গিনিপিগ হয়ে যাবে এবং আরকান আর্মি গিনিপিগ হয়ে যাবে এবং এখানে ব্লাডশেড শুরু হবে। রোহিঙ্গাদের অস্তিত্ব থাকবে না, বম্বিং শুরু হবে। কোথায়? বর্ডারে, আদারে, বিভিন্ন জায়গায় বম্বিং শুরু হবে। তাহলে এখানে সেই জন্য আমাদের দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী এটার বিরুদ্ধে তীব্রভাবে এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং এই দেশপ্রেমিক সেনাবাহিনী এটার বিরোধিতা করছে এবং সেই তারা বলছে যে এটা আমাদের দেশের জন্য বিপজ্জনক এবং হুমকির সৃষ্টি করবে। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এটা মানে খুবই বিপজ্জনক বলে তারা মনে করে এবং তাদের
বক্তব্য আপনারা শুনেছেন এবং বিভিন্ন তারা সেটা ব্রিফ করেছে। এই জায়গাতে আমরা যেটা মনে করি এগুলোর কোনো প্রয়োজন নাই, তাইলে এগুলো এই গভর্নমেন্টের কোনো এজেন্ডা না। খলিল সাহেব প্রথমে বললেন যে আমাদের বর্ডারে যারা এঙ্গেজ, মানে আমাদের বর্ডারে যারা আছে ওদের সাথে আমরা এঙ্গেজ হব, ওদের সাথে আমরা কথা বলবো, কে কি বলছে সেটা বিষয় না। এখন আবার ঘুরে বলছেন যে না আমি ওই কথা বলিনি, হ্যাঁ বহু কথা উনি এখন টাকা খাওয়ার পর এটা আসেন। কিন্তু আমরা যেটা জানি যে এখনো ওই কাতারে বিভিন্ন জন যাচ্ছে, বিভিন্ন মানে আমাদের সেনাবাহিনী প্রথম গিয়েছিলেন, এখন বিভিন্ন এই যে খলিল সাহেবও গেছেন, আমেরিকান এমবেসির এই যে সাউথ অ্যাফেয়ার্স উনিও গেছেন, তারপর এই জামাত ইসলামের আমি সেখানে গিয়েছেন, সেটা আমরা পত্র পত্রিকায় দেখলাম। ওখান থেকে কি তৎপরতা আবার এই তৎপরতা বন্ধ হয়নি, এই তৎপরতা আবার নতুন করে নতুন ফর্মে এটা চলছে বলে আমরা মনে করি। কিন্তু বাংলাদেশের জনগণ এটা নিয়ে খুবই তাদের ওপিনিয়ন ইতিমধ্যে দিয়ে দিয়েছে, বাংলাদেশের দেশপ্রেমী সেনাবাহিনীও সম্পর্কে দিয়ে দিয়েছে, বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি, ইভেন কি বিএনপি বলছে যে এটা রেগুলার গভর্নমেন্টের বিষয়, এটাতে আপনি হাত দিচ্ছেন কেন? তাহলে উনি এসেছেন নির্বাচন, একটা স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর মানুষ ভোট দিতে পারছিল না, 2014 ভোট দিতে পারে নাই, 2018 ভোট দিতে পারে নাই, 24 ভোট দিতে পারে নাই। একটা মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্রের জন্য এই লড়াইটা হয়েছে। আপনার কাজ হলো মিনিমাম সংস্কার করে ভোটের দিকে চলে যাওয়া, হ্যাঁ দেশটাকে এই সংকট মুক্ত করা, সেটাকে পাশ কাটিয়ে উনি বিগ এজেন্ডা নিয়ে উনি জাতিকে একটা বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছেন। এই হলো আমরা মনে করি করিডোর থেকে ওনাকে এখান থেকে ফিরে আসতে হবে। আর নির্বাচনের বিষয়েও এখানে পাশাপাশি বলে ফেলি, উনি এখানে বলেন না, উনি ওই বাইরে গিয়ে আলজেরিয়ার সাথে সাক্ষাৎকার দেন, উনি জাপানে গেলেন, জাপানে যে উনি বলবেন যে একটি মাত্র দল নির্বাচন চাচ্ছে, একটি মাত্র দল। এটা তো সত্যের অপলাপ, এটা সত্যের অপলাপ। এবং এটা আমরা মিথ্যা বলতে চাই না, উনি মিথ্যা বলছেন, এটা সত্যের অপলাপ। এটা এই দেশের মানুষ কি জানে। আমরা তো নির্বাচনের দাবি তুলেছি, যে জানুয়ারি মাসের 3 তারিখ শরৎ দুদিনের আমাদের মহাসমাবেশ করে আমরা সেখানে দাবি তুলেছিলাম। আমরা বলেছিলাম অতি সত্বর দরকার নির্বাচিত সরকার, কেননা একটা নির্বাচিত সরকার রেগুলার গভর্নমেন্ট ছাড়া দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না, মানুষের জানমালের নিরাপত্তা আসবে না, হ্যাঁ ভয়ের রাজনীতি যাবে না, হ্যাঁ সংখ্যার রাজনীতি যাবে না, এবং দেশি বিদেশি বিনিয়োগ হবে না, দেশি বিদেশি বিনিয়োগ হবে না, এটা হচ্ছে না। এই অবস্থা আমরা সেই জন্য জানুয়ারি মাসের 3 তারিখ বলছি সিপিবি। আমি আমার বক্তৃতাতে জানুয়ারি মাসের 3 তারিখ সমাপনী বক্তৃতাতে এখানে ক্যাটাগরিক্যালি আমরা বলছি। তারপর উনি বলতেছেন একটা দল ছাড়া, হ্যাঁ এটা বিএনপি। আরে বিএনপির বিষয় তো না, সেখানে বলে মানুষ ভোট দিতে পারে নাই, এটা ন্যাশনাল ডিমান্ড, এটা বিএনপি ডিমান্ড হবে কেন? এটা জাতীয় দায়িত্ব। উনি ওইখানে যে বললেন একটা দল ছাড়া, হ্যাঁ ডিসেম্বরে কেউ নির্বাচন চায় না, এটা পরিষ্কার হয়ে গেছে ওনার কথায়। উনি বলেন যে ডিসেম্বরে কম সংস্কার হলে ডিসেম্বর, আর বেশি সংস্কার হলে জুন। কিন্তু উনি তো পরিষ্কার করে দিলেন উনি ডিসেম্বরে নির্বাচন চায় না। জাপানে যে উনি বলে দিয়েছেন উনি ডিসেম্বরে নির্বাচন চায় না, যেহেতু একটা দল নির্বাচন ডিসেম্বরে চায় তাই উনি চান না। এইরকম যে জাতির সাথে আমরা বলবো যে এই শহীদের এই যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলনটা হলো, স্বৈরাচারের পতন হয়েছে, দেশে গণতন্ত্র আসে নাই, দেশে মৌকতন্ত্র চলছে। স্বৈরাচারের পতন হয়েছে, দেশে গণতন্ত্র আসে নাই, দেশে মৌকতন্ত্র কায়েম হয়েছে, মপতন্ত্র কায়েম হয়েছে। এই তো দেশ। এখান থেকে বাংলাদেশের মানুষ, আমাদের পার্টি, আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, আমি মুক্তিযোদ্ধা ছিলাম, মুক্তিযুদ্ধের একটা নেতৃত্বকারী দল আমরা। এই দেশে 30 লক্ষ মানুষ এই দেশ স্বাধীন করেছে রক্তের বিনিময়ে, এটা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।
তাহলে এই যে তারপরে 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেই মানে তরুণ সমাজ প্রাণ দিয়েছে, তাদের সাথে ওই যে বিশ্বাসঘাতকতার সামিল যেই কর্মকাণ্ডগুলো বর্তমান সরকার করছেন, এই বিতর্কে কেন ঢুকলেন, কেন ঢুকছেন, দেশকে কোথায় নিয়ে যেতে চান, দেশকে আরেকটা বিপর্যয়ের দিকে ঢুকিয়ে দিচ্ছেন কেন? এটা হলো এদেশের মানুষের জনগণের প্রশ্ন এবং আমাদেরও প্রশ্ন। আমরা মনে করি যে অতি সত্বর ডিসেম্বর কেন, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে অক্টোবরও নির্বাচন হইতে পারে, নভেম্বরও নির্বাচন হইতে পারে, কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে, তার কোনো বিকল্প নাই। এই জাতিকে বিপর্যয়ের হাত থেকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এই জাতিকে নির্বাচনের কোনো বিকল্প আছে? নির্বাচনের কোনো বিকল্প তো নাই বাংলাদেশে। যে এখানে বাইরের শক্তি ষড়যন্ত্র করছে, যতক্ষণ পর্যন্ত নির্বাচন করবেন না, একটা রেগুলার গভর্নমেন্ট আসবে না, ততক্ষণ পর্যন্ত দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত থাকবে। ষড়যন্ত্রকারীরা হাত ঢুকানোর সুযোগ পাবে, সেই সুযোগ আপনি দিচ্ছেন কেন? তার দায়িত্ব আপনাকে কেউ কাজ করতে বাধা দিচ্ছে কিনা? আপনাকে যারা সমর্থন দিয়েছে অর্থাৎ এই মানে 5ই আগস্টের পর 8ই আগস্ট আপনি যখন শপথ নিয়েছেন, আমিও সেই শপথে ছিলাম, গণভবনে ছিলাম, তো আমরাও ছিলাম, তো যে আপনাকে কেন বসানো হয়েছে? আপনাকে একটা অবাধ মানে মানুষ 15 বছর স্বৈর শাসন দেখেছে, তারা মানুষ ভোট দিতে পারে নাই, দেশে গণতন্ত্র নির্বাচনে চলে গিয়েছিল। হাসিনা তখন বলতো যে নির্বাচন চান না উন্নয়ন চান, আমরা বলতাম নির্বাচন এবং উন্নয়ন সাংঘর্ষিক না, পরস্পরের পরিপূরক। আর আপনি বলছেন নির্বাচন না সংস্কার না বিচার, এগুলো কি সাংঘর্ষিক? এগুলো 17 ইয়ার্স হইতে পারে, আর সংস্কারের কোনো তো শেষ নাই, সংস্কারের কোনো শেষ নাই। এটা ডেভেলপমেন্ট এন্ড কি বলে যে ডেভেলপমেন্ট এন্ড কন্টিনিউটি ইনসেপারেবল। ধারাবাহিকতা উন্নতি ছাড়া, ধারাবাহিকতা উন্নতিটা ইনসেপারেবল। ডেভেলপমেন্ট কন্টিনিউটি এই যে বুঝতে হয়। ওদেরকে জিজ্ঞেস করছি আমি, কোথায় এই যে ঐক্যমত কমিশন, সেখানেও গিয়েছিলাম, আমি বলে আসছি যে হঠাৎ করে বাংলাদেশের সংবিধান আসে নাই। এরা ক্ষমতায় এসে মানে এরা যুগের পর কেন বলা হলো যে নীতি মানি না, 72-এর সংবিধান মুজিববাদী সংবিধান, এই সংবিধানকে কবর দিতে হবে। তাইলে কি এই যে জুলাই আগস্টের এজেন্ডার মধ্যে এগুলো ছিল? জুলাই আগস্টের এজেন্ডাতে ছিল শুধু স্বৈরাচার, হাসিনার পদত্যাগ, এগুলো তো 72-এর সংবিধান সেখানে ছিল না, চাইনিতে তো সেখানে ছিল না। তো এই বিতর্কে কারা আনছে? এই বিতর্কে এসে এই বিতর্কে আন্দোলনের স্বৈরাচার বিরোধী আন্দোলনটাকে যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল, জাতীয় ঐক্য মাত্রা সৃষ্টি হয়েছিল, সেটাকে ভাগ করলো কারা? এই বৈষম্যবিধি ছাত্ররাই ভাগ করে ফেললো, এবং এই ভাগের মধ্যে দিয়ে তো স্বৈরাচার সুযোগ পাচ্ছে। কারা স্বৈরাচারের দোষর? তারাই তো স্বৈরাচারের দোষর। এই বিতর্ক কেন আনলো? এটা তো বুঝতে হবে। তাহলে এই যে বিতর্কটা নিয়ে আসলো, এই বিতর্কে এনে বিভিন্ন জনের এর মধ্যে সুযোগ পাচ্ছে। তাহলে এই যে জায়গা, এগুলো তো এজেন্ডা ছিল না, এজেন্ডা ছিল ভোট, মানুষের ভোটাধিকার, গণতন্ত্র। একটা পার্টিকুলার মুভমেন্ট হয়েছে, সেই পার্টিকুলার মুভমেন্টে শেখ হাসিনা পড়ে নাই, তো ওটা আন্দোলনে শুধু শেখ হাসিনা পড়ে নাই। 15 বছর ধরে আমরা যেটা মানে আন্দোলন করেছি, আমরা স্লোগান আমাদের কি ছিল? আমাদের স্লোগান ছিল যে দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বিকল্প করো। দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বিকল্প করো। সেটা আমরা কংগ্রেসের স্লোগান, আগে থেকে স্লোগান নিয়ে আমরা বেরিয়েছি। কিন্তু এই যে স্লোগান, এইটাই ছিল, আজকে কিন্তু সেটার থেকে সরিয়ে দিয়ে, নির্বাচনের জায়গা থেকে সরিয়ে দিয়ে দেশকে নানাভাবে বিতর্কিত করা হচ্ছে। কোথায় এই যে জায়গাটা, কেন এই বিতর্ক নিয়ে এসে আজকে এত ছেলের যে আত্মাহুতি দিল, তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করা হতো? এখনো হাজার হাজার ছেলে মেয়ে, মানে শ্রমিক, কৃষক, ছাত্র আজকে হাজার আহত হয়ে মানে তারা মানবতার জীবন যাপন করছে, মানবতার জীবন যাপন করছে। আমরা দেখছি বিভিন্ন জনকে বিভিন্ন কর্মকাণ্ড চালাইতে, মব হচ্ছে, কালকেও হয়েছে রংপুরে। তাদের জন্য আইন একরকম, অন্যদের জন্য আইন আরেক রকম। যে মব সন্ত্রাস, মব সন্ত্রাস, মব ভায়োলেন্স,
মব জাস্টিস, প্রথমে মব জাস্টিস বলা হয়েছিল, এটা এখন দেশের জন্য কাজ হয়ে গেছে। এর মধ্য দিয়ে এটা কি একটা প্ল্যান মুভ অন্তর্বর্তীকালীন সরকারের? এটা জারি রাখো, মানুষকে হুমকি দাও, এর মধ্য দিয়ে মানে এই মবের নৈরাজ্যটা মানে উপরে রাখো, আর ভিতর দিয়ে বন্ধ, ভিতর দিয়ে করিডোর, ওই এজেন্ডাতে ওই জায়গায় চলে যাও। এটাই তো মানুষ বুঝছে। এইটা তো সরকার এটা ইচ্ছে করে ভাবে এটা রাখছে কিনা, তারা কেন ধরা পড়ে না? মানে ওই আপনারা দেখেছেন যে কি বলে যে ওই সিটি কর্পোরেশনের নির্বাচন, ওই মেয়র সাউথের ঢাকার, তার গেজেট হয়ে গেছে, মানে নির্বাচন কমিশন গেজেট করে দিয়েছে, সেটা নিয়েও নানা রকমের টালবাহানা সেখানে চলছে। সেটাকেও এই তো দ্বিচারিতা, দ্বৈত নীতি, দ্বিচারিতা এই গভর্নমেন্টের মধ্যে আমরা দেখছি। অনর্থক এই বিতর্কে কেন ঢুকছেন? আপনার কাজ, আমাদের শেষ কথা হলো, আপনার কাজটা হলো ইমিডিয়েট নির্বাচনের ব্যবস্থা করা। এখন ভারত এদিকে আবার পুশ করতেছে, পুশ, হ্যাঁ, মানে বিভিন্ন মানে একে পুশ করতেছে। আমরা ওইটার বিরুদ্ধে, এটাও মানবতা বিরোধী কাজ, এটাও মানবতা বিরোধী কাজ। পুশিং যেটা করছে সেটাও মানবতা বিরোধী কাজ। এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এটা আলাপ করে এটা সলিউশন করা দরকার। এই তৎপরতা কেন? এই জায়গাটা আমাদের এটা মানে মাথায় রাখা দরকার দেশে। সেজন্য দেশের পরিস্থিতি খুবই গুমট, মানে উত্তপ্ত, এবং মানুষ খুব অস্থিরতার মধ্যে আছে। মানুষের ভয়ের রাজনীতি শেখ হাসিনার আমলে ছিল, এবং শেখ হাসিনার আমলে আমরা স্বৈরাচারীর টোন শুনেছি ওবায়দুল কাদেরদের বিভিন্নদের। এখনো স্বৈরাচারীর টোন কি এখন আরো বেড়ে গেছে। হ্যাঁ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে জাহাঙ্গীর আলম চৌধুরী না, মেজর জেনারেল, হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় দেশ চলে নাকি হাজরাত আব্দুল্লাহ মানে কোথায় দেশ চলে? এটাই তো মানুষ প্রশ্ন করছে। কার কথায় দেশ চলে? এবং সে এগুলো করে, এরকম ঘটনাগুলো করে ভালোভাবে দিব্যে মানে রাজার হালতে মুখ করতেছে, বীর দর্পে মুখ করছে। এটা তো আজকে তাহলে এইভাবে তো একটা আইনের শাসন আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না। অলরেডি আপনার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। তাহলে আপনার আওতায় আপনি একটা দল, প্রথমে নাগরিক কমিটি, তারপরে জাতীয় নাগরিক পার্টি, এবং তাদের জন্য আপনার দরজা খোলা। অন্যরা 4 দিন অপেক্ষা করে আপনার জন্য, আপনার সাথে সাক্ষাৎ মানে পায় না, হ্যাঁ, ওদের জন্য দরজা খোলা। তাহলে এই নিয়ে তো আপনি বিতর্কের মধ্যে পড়ে গিয়েছেন। মানুষের মধ্যে এখন আওয়াজ উঠেছে, মানুষের মধ্যে এখন ধারণা সৃষ্টি হয়েছে যে আদৌ আমাদের এই বাংলাদেশের মানে পৃথিবীর স্বনামধন্য ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরপেক্ষতা, তার আওতায় নিরপেক্ষ নির্বাচন হবে কিনা এই প্রশ্ন উঠেছে। তাহলে এটা একটা জাতির জন্য বিপর্যয়কর। আমরা চাই যে আপনি অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। সেটা অক্টোবরও হইতে পারে, নভেম্বর হইতে পারে, বা ডিসেম্বরের বাইরে না। উইদিন ডিসেম্বর সে নির্বাচন আপনাকে দিতে হবে এবং করতে হবে। মানুষ এটা কোনো বিএনপি একা ডিজাইন না, আমরা বলছি বহু আগে বিএনপি একার বিষয়, বিএনপির একার বিষয় হয়ে বিএনপি দিকে ঠেলে দিচ্ছেন কেন? এটা জাতির আকাঙ্ক্ষা, এই দেশের মানুষের আকাঙ্ক্ষা। এই দেশের নতুন প্রজন্ম 15 বছর ধরে ভোট দিতে পারে নাই, সবার আকাঙ্ক্ষা জাতির অস্তিত্ব রক্ষার জন্য নির্বাচনের বিকল্প আর কিছুই নাই। আমরা কোনো অসাংবিধানিক শক্তি ক্ষমতায় আসুক এটা চাই না। কোন অসাংবিধানিক, আমরা পিপলস এর মধ্য দিয়ে একটা পিপলস মানে জনগণের যে আসুক, মানুষ ভোট দিয়ে যাকেই আনুক, একটা ডেমোক্রেটিক স্পেস মানুষ চাচ্ছে।
মানুষের দম বন্ধ হয়ে গেছে, দেশের দম বন্ধ হয়ে যাচ্ছে। সেজন্য একটা ডেমোক্রেটিক স্পেস খুবই প্রয়োজন। এই ডেমোক্রেটিক স্পেস পেলে আমার এজেন্ডা নিয়ে যে সবার এজেন্ডা নিয়ে মাঠে থাকুক। আমরা কাউকে আক্রমণ করবো, বহুজন আবার হুমকি দেয় যে ওখান থেকে আবার ওই যে বিনাকি অমুক সমুক তারা ফেসবুক করে সিপি অফিস ভাঙিয়ে দেবে, অমুক করবে সমুক করবে, হুমকি দেয়। এইটা টোল কার? বুলডোজারের রাজনীতি আমরা স্বৈরতন্ত্রে দেখেছি, বুলডোজার দেখিনি, এখন বুলডোজারের রাজনীতি দেখছি। জ্বালা পড়ার রাজনীতি, বুলডোজারের রাজনীতি এটা দেখছি। অভয়নগরে, যশোরের অভয়নগরে আবারও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর, মধ্যিয়া সম্প্রদায়ের উপর আক্রমণ হয়েছে, সেটা আমরা দেখলাম। আমাদের বাম জোটের প্রতিনিধি দল সেখানে গিয়েছে। এই হলো বিষয়। যাক, আমি আমার বক্তব্য খুব লম্বা করে বলছি, বহু কথা বলছি আপনাদেরকে, যে এই জায়গাগুলো আজকে আমাদের জাতির অস্তিত্বের বিষয়। আপনারা যারা সাংবাদিকরা এখানে এসেছেন, হ্যাঁ, তারা আমি আগেই বলেছি বহু ঝুঁকির মধ্য দিয়ে, বহু রকম কন্ট্রোভার্সিয়াল বহু জায়গা আপনাদেরকে ফেস করতে হয়, সেই মধ্য দিয়ে আপনাদেরকে কাজ করতে হয়। সেজন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই।